আপনারা শুনছেন এমএস স্টোরি বক্স। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি মরিয়মপুরীর গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে প্রথমেই শুরু করছি মরিয়মপুরীর কালো জাদুর একটা গল্প। কনকনে শীতের রাত, ঘড়িতে তখন রাত ২টা কি ৩টা হবে, এরকম একটা সময়। হঠাৎ করে ঘুম ভেঙে গেল নাহিদের ঘুম ভেঙে যাওয়ায় ও চোখ খুলে নিজেকে দেখতে পেল এক অজানা জায়গায়, একটা গাছের ডালে শুয়ে আছে। নিজেকে গাছের ডালে শুয়ে থাকতে দেখে নাহিদ অবাক হয়ে এদিক সেদিক তাকিয়ে বলে উঠলেন, আরে আমি এখানে কেন? এটা কোন জায়গা? আমি তোমার ঘরে শুয়েছিলাম, আমি এখানে আসলাম কিভাবে? এই ভেবে গাছ থেকে নেমে নাহিদ বললেন, মা, বাবা, তোমরা কোথায়? আমি এখানে কেন? কেউ কি আছেন এখানে? কেউ শুনছেন কি? কিন্তু নাহিদের কথায় কেউ কোনো সাড়া দিচ্ছেন না। এমন সময় চাঁদের আলোতে নাহিদ একদিকে চিৎকার করতে করতে হাঁটতে লাগলেন। ও যে কোন দিকে যাচ্ছে সেটাও জানে না। তো নাহিদ এভাবে হাঁটতে হাঁটতে একসময় এক জায়গায় দেখেন একজন মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছেন। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল চাদর মুড়িয়ে বসে আছে কেউ। উনাকে দেখে সাহস করে নাহিদ বলে, এই যে ভাই, শুনুন, এটা কোন জায়গা? আমি কোথায়? কিন্তু নাহিদের কথায় উনি কোনো কথা বলেন না, চুপ করে থাকেন। তখন আবারও নাহিদ বলেন, ভাই, কথা বলুন, এটা কোন জায়গা? আর আপনি বা এখানে এই গাছের নিচে বসে আছেন কেন? কে আপনি, বলুন? নাহিদের কথায় চাদরে ঢাকা সেই লোকটা বললেন, আমি তো রাত্থা। এই বলে চাদরে মোড়ানো লোকটা তার মুখ থেকে চাদর সরালে নাহিদ অবাক হয়ে যান, কারণ চাদরের ভেতরে থাকা সেই ব্যক্তি হুবহু তার মতো। এটা কিভাবে হতে পারে? এ কি একরকম দেখতে কেউ কিভাবে সামনে দাঁড়িয়ে থাকে? নিজের মতো হুবহু কাউকে দেখে নাহিদের শরীর কাঁপতে থাকে ভয়ে। এদিকে তখন নাহিদের সামনে থাকা সেই অবয়বটা ভয়ঙ্কর এক রূপ নিয়ে নাহিদকে বলে, আমি আসছি তোর জীবন নিতে, তুই বাঁচবি না, আমি তোকে নিয়ে যাব। এই বলে সে অবয়বটা ভয়ঙ্কর এক হাসি দেন। সে অবয়বের ভয়ঙ্কর হাসি দেখে নাহিদ সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। নাহিদ যখন জ্ঞান ফেরে তখনও দেখেন ও নিজের বিছানায় শুয়ে আছে। ওর পাশে ওর মা বাবা বসা। নাহিদের জ্ঞান ফিরলে ওর মা বাবা বলেন, বাবা নাহিদ, বাবা, কি হয়েছে তোর? তুই আমাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন? তুখানে গেলি কিভাবে? মা বাবার কথায় নাহিদ অবাক হয়ে বললেন, আমি তো পুকুর পাড়ে যাইনি বাবা, জানি না কি হলো। আমার ঘুম ভেঙে গেল, আমি দেখলাম আমি এক অজানা জায়গায়। এই বলে নাহিদ সব ঘটনা খুলে বললেন ওর মা বাবাকে। সব ঘটনা শুনে নাহিদের বাবা মা অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? তুই তো সামনে তোর মতো মানুষ দেখলে কিভাবে? এ বলে নাহিদের বাবা মা নাহিদকে গ্রামের একজন হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করে নিয়ে আসলেন। নাহিদকে ঝাড়ফুঁক দেয়ায় নাহিদ মনে করলেন আর হয়তো কিছু হবে না বা ঘটবে না, কিন্তু না। সেদিন রাত থেকে নাহিদের সাথে ভয়ের ঘটনা বেড়ে গেল। নাহিদ ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। শুধু স্বপ্ন না, বাস্তবেও ভয় পেতে লাগলেন। নাহিদ দেখেন একটা ভয়ঙ্কর দেখতে জিন নাহিদের কাছে আসে আর নাহিদকে বলেন, কিরে, যাবি আমার সাথে? যে আমি তোকে নিয়ে যাব, তার আগে তোকে পাগল করব। সে ভয়ঙ্কর জিনটা এরকম কথায় নাহিদ চিৎকার দিলে সে জিনটা চলে যায়। এই রকম ঘটনা নাহিদের সাথে ২-৩ দিন ঘটলে নাহিদের বাবা মা এবার বিষয়টা সিরিয়াস নেয়ার একজন কবিরাজের কাছে নিয়ে যান নাহিদকে। কবিরাজের কাছে নিয়ে যাবার পর কবিরাজ নাহিদকে দেখে আর সব ঘটনা শোনে। সব শুনে কবিরাজ নাহিদকে ঝাড়ফুঁক করে দিয়ে একটা তাবিজ দেন। কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে আসার পর নাহিদ তাবিজ পড়েন, কিন্তু এতে কোনো লাভ হয় না। কবিরাজের কাছ থেকে আসার পর সেদিন রাতে সেই জিনটা নাহিদের কাছে আসার বলেন, কি ভেবেছিস কবিরাজের কাছে গেলে আমাকে ছাড়াতে পারবি? পারবি না, আমি মিশে গেছি তোর রক্তে, এসব তাবিজ আমার কিচ্ছু করতে পারবে না। এই বলে সে জিনটা তার দুটো দাঁত লম্বা করে নাহিদের শরীরে একটা কামড় বসিয়ে দেন। রক্ত খেতে থাকেন। নিজের শরীর থেকে জিনকে রক্ত খেতে দেখে প্রচণ্ড এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। নাহিদের চিৎকার শুনে ওর মা বাবা দৌড়ে ঘরে যান আর কিছুক্ষণ পর নাহিদের জ্ঞান ফেরান। নাহিদের জ্ঞান ফেরানোর পর নাহিদ ওর মা বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে নাহিদের মা বাবা চিন্তায় পড়ে যান আর সেই রাতে নাহিদকে একানা ঘুমাতে দিয়ে ওদের সাথে ঘুমাতে বলেন। এভাবে রাত পেরিয়ে সকাল হলে নাহিদের মা বাবা নাহিদকে নিয়ে বড় একজন কবিরাজের কাছে গেলেন। সে কবিরাজের কাছে যাবার পর কবিরাজ নাহিদের সব ঘটনা শুনে উনি উনার জিনাদের মাধ্যমে খোঁজ নিয়ে নাহিদের মা বাবাকে যা বললেন সেটা শুনে নাহিদ ওর বাবা মা অবাক হয়ে গেলেন। কবিরাজ বললেন, নাহিদকে কালো জাদু করা হয়েছে। ওকে কালো জাদু করেছে ওর বন্ধু। আসলে এখানে মেয়ে ঘটিত বিষয় আছে। নাহিদের বন্ধু একটা মেয়েকে পছন্দ করে, এদিকে সেই মেয়ে আবার নাহিদকে পছন্দ করে।
এই নিয়ে নাহিদ ওর বন্ধুর মাঝে ঝগড়া হয় নাহিদের বন্ধু একটা তান্ত্রিককে দিয়ে কালো জাদুর মাধ্যমে একজন জিন চালান করেন। এখন সে জিন নাহিদের কাছে আসছে ওকে ভয় দেখিয়ে, ওকে দুর্বল বানিয়ে, মানসিকভাবে পাগল করে দিবার একসময় মেরে ফেলবে। কবিরাজের কথায় নাহিদ সহ ওর বাবা মা অবাক হয়ে যান, আর কবিরাজকে বলেন, কবিরাজ সাহেব, এখন আমার ছেলের কি হবে? আপনি কিছু একটা করুন। নাহিদের বাবার কথায় কবিরাজ বলেন, আমি চেষ্টা করব একজন কালো জাদু কাটানোর, কিন্তু এতে নাহিদ পুরোপুরি সুস্থ হবে কিনা জানি না, কারণ তান্ত্রিক এমন এক কালো জাদু করেছে যা কাটানো প্রায় অসম্ভব। এই বলে কবিরাজ তার মতো করে কিছু কাজ করে দিলেন, আর নাহিদ আরেকটা তাবিজ দিলেন। কবিরাজ তাবিজ দেয়ার ও কিছু কাজ করে দেয়ার পর নাহিদকে নিয়ে ওর মা বাবা বাড়িতে আসে। এই ঘটনার 3 দিন নাহিদের সাথে কিছু ঘটে না, সব স্বাভাবিক হয়ে যায়। 3 দিন পর শুরু হয় আবারও ওই ঘটনা। সেই জিনটা নাহিদের কাছে আসে, ওকে ভয় দেখায়, আঘাত করে আর রক্ত খায়। এই রকম ঘটনা আবারও ঘটায়। নাহিদের মা বাবা আরও অনেক কবিরাজের কাছে যায়, কিন্তু এতেও কোনো লাভ হয় না। কোনো কবিরাজই নাহিদের চিকিৎসা করতে পারে না। এভাবে কিছুদিন চলে যাওয়ায় নাহিদ আস্তে আস্তে পাগল হয়ে যায়। ঘড়িতে তখন বিকাল 4টে। আমি ঘরে শুয়ে তখন মা আমার ঘরে গিয়ে বলল, বাবা নিশাত শোনা, তোর মেজো খালার বাড়ি থেকে খবর পাঠিয়েছিল, তোর খালা নাকি অসুস্থ, আমাকে যেতে বলেছে। আমি তো যেতে পারলাম না, তুই কি দেখে আনা বাবা? মায়ের কথায় আমি বললাম, এখনই যাব নাকি কালকে যাই? তখন মা বললেন, আজকে যান না বাবা, এখন তো বিকেল, সন্ধ্যা হতে হতে চলে আসবি। মায়ের কথায় আমি আর কথা না বাড়িয়ে আয়েশাকে বললাম, আয়েশা, খালাদের বাড়িতে গেলাম। এই বলে আমাদের সাইকেলটা হাতে নিয়ে বের হলাম। তখন দেখলাম আয়েশা আমার দিকে তাকিয়ে হাসছে, কারণ আমাকে কখনো সাইকেল চালাতে দেখেনি। আমার বউ আয়েশা পড়ি। আয়েশাকে হাসতে দেখে আমি বললাম, হাসো কেন? আমাকে সাইকেল চালাতে দেখনি বুঝি? আমার কথায় আয়েশা মাথা নাড়িয়ে হাসতে লাগলে তখন আমি সাইকেলটা নিয়ে রওনা করলাম আমার খালার বাড়ির দিকে। এভাবে সাইকেল চালিয়ে বেশ কিছুক্ষণ যাবার পর খালার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে খালাকে দেখে বললাম, খালা, বাড়িতে একটা অসুবিধার কারণে মা আসতে পারেনি, তাই আমি আসলাম। তুমি ওষুধ নিয়ম মতো খেও কেমন? আর সুস্থ হলে আসো সবাই মিলে আমাদের বাড়িতে। এই বলে আরও কিছুক্ষণ অপেক্ষা করে সন্ধ্যার আগে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি সাইকেল চালিয়ে আসছি, এমন সময় হঠাৎ আমার সামনে একটা ছেলে এসে ধপাস করে পড়ল, আর আমার সাইকেল ধরে হাসতে লাগল। হঠাৎ করে ছেলেটা এসে আমার সামনে পড়ায় ও সাইকেল ধরায়, আমি সাইকেল থেকে পড়ে যাই। তখনই দুজন মানুষ এসে আমাকে বলেন, কিছু মনে করো না বাবা, আমাদের ছেলেটা পাগল হয়ে গেছে, তুমি ব্যথা পাওনি তো বাবা? ওনাদের কথায় আমি সাইকেলটা তুলে বললাম, আঙ্কেল, আপনার ছেলেকে তো দেখে মনে হয় না ও পাগল, দেখতে তো মাশাল্লাহ বেশ সুন্দর, ও এরকম হলো কিভাবে? এই যে আমি মানুষটার সাথে কথা বলছিনি, আর কেউ না, নাহিদের বাবা মা। আর একটু আগে আমার সাইকেলের সামনে এসে পড়েছিল সে, আর কেউ নাহিদ নিজেই। তো আমি নাহিদের বাবা মাকে নাহিদের বিষয়ে জিজ্ঞাসা করায় নাহিদের বাবা বললেন, আর বলো না বাবা, আমার ছেলেটাকে কালো জাদু করা হয়েছে, ওকে কালো জাদু করে জিন চালান করা হয়েছে, কিছুদিন আগে ভালো ছিল ছেলেটা। এই বলে নাহিদের বাবা মা কান্না করতে লাগলেন আমার সামনে। ওদের কান্না দেখে আমার অনেক খারাপ লাগছিল। ওদের কান্না দেখে আমি নাহিদের বাবাকে বললাম, আঙ্কেল, আপনাদের বাড়ি কোনটা? আমাকে আপনাদের বাড়িতে নিয়ে চলুন তো। আমার কথায় নাহিদের বাবা আমাকে নিয়ে ওনাদের বাড়িতে গেলেন। ওনাদের বাড়িতে যাবার পর আমি নাহিদের মা ও বাবাকে বললাম, আঙ্কেল আন্টি, আমি যদি অদৃশ্য কারো সাথে কথা বলি তাহলে ভয় পাবেন না, আর আমাকে জিজ্ঞাসা করবেন না কার সাথে কথা বলি। আমার কথায় ওরা রাজি হলে আমি আমার বউ আয়েশা পরীকে ডাকলাম। আমার ডাকে মরিয়ম সেখানে এসে আমাকে দেখা দিলেন। মরিয়ম পরী আসে, আমি ওকে বললাম, মরিয়ম, এনাদের ছেলেকে কালো জাদু করা হয়েছে, কালো জাদুর মাধ্যমে ওর কাছে কোনো জিন আসছে দেখো তো। আজকের পর যেন ওই জিনটা আর ওই ছেলে নাহিদের কাছে আর না আসে, আর আল্লাহর রহমতে নাহিদকে সুস্থ করার কোনো চিকিৎসা আছে কিনা দেখো তো। আমার কথায় মরিয়ম চলে গেলেন সেই জিনের কাছে, যে জিনটা নাহিদের কাছে আসে, ওকে পাগল বানিয়ে দিয়েছে। সে জিনের কাছে যাবার পর আয়েশাকে বলেন, আজকের পর নায়েদের ধারের কাছে যেন না আসে, ওর কাছ থেকে যেন দূরে থাকে। আয়েশা পরী কথায় সে জিন হাসতে হাসতে বলেন, তুই কে? তোর কথা কেন শুনব? আমাকে চুক্তির মাধ্যমে নাহেদের কাছে পাঠানো হয়েছে, আমি ওকে পাগল বানিয়েছি, ওকে সামনে মেরে ফেলব। সেই জিনের কথায় আয়েশা বললেন, তুই বেঁচে থাকলে তো ওকে মেরে ফেলবি তাই না? মরিয়ম জিনটা রেগে মরিয়মকে মারতে আসে, আর তখন মরিয়ম জিনটাকে ধরে আঘাত করতে করতে আহত করে ফেলেন। জিনটাকে আহত করার পর মরিয়ম জিনটাকে মরিয়মকে বলেন, মরিয়ম, আমাকে না মেরে তান্ত্রিককে গিয়ে বল আমার সাথে চুক্তি ভঙ্গ করতে, কালো জাদু কাটাতে হলে আমি তো নাহিদের পিছু ছেড়ে চলে যাই। জিনটার কথায় মরিয়ম তখনই চলে গেলেন সেই তান্ত্রিকের কাছে।
তান্ত্রিকের কাছে যাবার পর মরিয়ম সরাসরি নাহিদের বিষয়ে তান্ত্রিককে বললেন। মরিয়ম বললেন, নাহিদের উপর থেকে সব কালো জাদু কাটিয়ে দিন, ওর সাথে যেন আর কোনো সমস্যা না হয়। মরিয়মের কথায় তান্ত্রিক হাসতে হাসতে বলল, তুই আমাকে হুকুম করিস? জানিস আমি তোর মতো 100টা পরীকে 1 মিনিটে বন্দি করতে পারি? আমাকে হুকুম না করে চলে যায় এখান থেকে। আমি টাকার বিনিময়ে নাহিদের উপর কালো জাদু করেছি, এই কালো জাদু আমি কাটাবো না। তখন মরিয়ম বললেন, শেষবারের মতো বলছি, নাহিদের উপর থেকে কালো জাদু কাটাবে কিনা? মরিয়মের হুমকিতে তান্ত্রিক বলেন, আমাকে হুমকি দেয়া? দাঁড়া। এই বলে তান্ত্রিক মরিয়মকে বন্দি করতে গেলে মরিয়ম তান্ত্রিককে ঠাস করে একটা থাপ্পড় মারলেন। মরিয়ম থাপ্পড় খেয়ে তান্ত্রিক পড়ে গেলেন মাটিতে। তখন মরিয়ম তান্ত্রিককে ধরে শূন্যে তুলে একটা আছড় মারলেন। তখন তান্ত্রিক ব্যথায় চিৎকার করতে করতে মরিয়মকে বললেন, মরিয়ম পুরী, আমাকে আর কিছু করিস না, ঠিক আছে? আমি নাহিদের উপর থেকে কালো জাদু কাটিয়ে দিচ্ছি। এই বলে তান্ত্রিক নাহিদের উপর থেকে কালো জাদু কাটিয়ে দেন। তখন মরিয়ম পুরী ফিরে আসেন আর আমার কাছে আমাকে বলেন, নাহিদের উপর থেকে কালো জাদু কাটানো হয়েছে। আল্লাহর রহমতে নাহিদ আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আর যে ছেলেটাকে নাহিদকে কালো জাদু করেছে তার ক্ষতি হয়ে যাবে। কালো জাদু যে করে, যে মহাপাক করে, তার শাস্তি দুনিয়া ও আখেরাতে 2 জায়গায় হবে। নাহিদকে নামাজ কালাম পড়তে বলবা, আল্লাহর রহমতেও সুস্থ হবে। আমি বাড়িতে গেলাম, তুমি এসো, কেমন? এই বলে আয়েশা চলে গেল। আমি নাহিদের মা বাবাকে সব ঘটনা খুলে বললাম। আমি বললাম, ওর উপর থেকে কালো জাদু কাটানো হয়েছে, এখন থেকে আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠবে। ওকে নিয়মিত নামাজ পড়তে বলবেন। এই বলে চলে গেলাম বাড়িতে। এই ঘটনার 3 দিন পর এক রাতে আমিও আয়েশা খাবার খেয়ে ঘরে শুয়ে শুয়ে গল্প করছি। এমন সময় আমার জানিতেই হলো। আমি কিরকম করতে লাগলাম, মানুষের মের্গি ব্যারাম হলে যেরকম করে সেরকম। আমার এরকম দেখে আয়েশা আমাকে চেপে ধরে দোয়া পড়তে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলার পর আমি আবার স্বাভাবিক হলাম। তখন আয়েশা বললেন, নিশা, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। তোমার এটা আর স্বাভাবিক কিছু ছিল না, এটা নিশ্চয়ই কোনো কালো জাদুর প্রভাব। এই বলে আয়েশা চলে গেলেন ওই তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিকের কাছে যাবার পর তান্ত্রিক এবার আয়েশাকে দেখে হাসতে হাসতে বলল, মরিয়ম পুরী, তুই আসছিস, জানতাম আসবি। তুই আমাকে থাপ্পড় মেরেছিলি মনে আছে? আমি 3 দিন আগে তোর থাপ্পড় খেয়ে নাহিদের উপর থেকে কালো জাদু তো কাটিয়েছি, এতে নাহিদ সুস্থ হয়ে গেছে। নাহিদ সুস্থ হলেও তোর থাপ্পড় খেয়ে রেগে তোর স্বামীর উপর কালো জাদু করেছি আমি। এখন কি করবি? তোর স্বামীকে কালো জাদু করে মারব আমি। তুই এখন আমার কিচ্ছু করতে পারবি না, কারণ আমার সাথে থাকা 3 জন জিনকে যুদ্ধ করার জন্য তৈরি করে রেখেছি। এই বলে তান্ত্রিক ইশারা করলে 3 জন জিন এসে সেখানে দাঁড়ালেন। তখন আয়েশা রেগে তান্ত্রিককে বললেন, আমার ভালোবাসা আমি কলিজা হলো আমার স্বামী, তুই সেই স্বামীকে কালো জাদু করেছিস। আল্লাহ ছাড়া তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। এই বলে আয়েশা পরী তান্ত্রিকের সেই 3 জন জিনকে আগে ধরে আঘাত করতে করতে মেরে ফেললেন। এদিকে এই দৃশ্য দেখে তান্ত্রিক ভয় সেখান থেকে পালাতে গেলে আয়েশা তান্ত্রিককে ধরে তুলে এমন আছড় মারলেন যে হাত পা ভেঙে তান্ত্রিক সেখানেই মারা গেলেন। তান্ত্রিক মারা যাবার পর আয়েশা পরী চলে আসলেন বাড়িতে। এরপর থেকে আমার সাথে আর কিছু ঘটেনি। আর ওদিকে নাহিদ আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। প্রিয় লিসেনার, কেমন লাগলো মরিয়ম পুরীর এই গল্পটি? সবাই কমেন্ট করে জানাবেন। এরপর মরিয়ম পুরীর বড় গল্প আসবে, অপেক্ষা করুন। এখন চলে যাচ্ছি রহস্যময় গাহিন করা অন্য একটা গল্প নিয়ে। তুমি মেডিকেলে চান্স পাওয়ার পর বুঝেছি তোমার সাথে সম্পর্ক আর বেশিদিন কন্টিনিউ করা সম্ভব না। তাও টানা 3 বছর কোনো মতো টেকে গেছে। কথাগুলো শুনে তিশা একদম চুপ হয়ে গেল, কোনো উত্তর দিল না। শুধু নীলের কাঁধে মাথা রেখে তার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে রইল। তারা দুজন নদীর মাঝখানে জেগে থাকা একটা বড় পাথরের উপর বসে আছে। দুজনের পা পানিতে ডুবানো। নদীর জল আজ বেশ শান্ত, কোনো ঢেউ নেই। গোধূলি ফুরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। নদীর বুকে ধীরে ধীরে কুয়াশার চাদর জমেছে। একটু পরপর তিশা দীর্ঘশ্বাস ফেলছে। তার সে উষ্ণ শ্বাস নীলের ঘরে ঘাড়ে এসে লাগছে। পরিবেশটা বড্ড ভারী। নীল আলতো করে তিশার নাক টিপে দিয়ে নীরবতা ভাঙল। কি ব্যাপার ডাক্তার ম্যাডাম? সে বিকেল থেকে চুপ করে আছেন, কোনো কথা বলছে না কেন? তিশা এবার খুব ক্ষীণ স্বরে উত্তর দিল, উত্তর দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। নীল, একসময় কথা দিয়েছিলাম সারা জীবন তোমার হাত ধরে থাকব, কিন্তু দেখো তার পারছি কই। নীল আকাশের দিকে তাকালো। সন্ধ্যা তারা মিটমিট করে জ্বলছে। সেদিকে ইশারা করে নীল বলল, ওই যে সন্ধ্যা তারা দেখছ, ওই তারাটা হলাম আমি, আর তুমি হলো সুক্ত তারা, যে কিনা শেষ রাতের আকাশে দেখা দেয়। দুজন একই আকাশে থেকেও কত দূরত্ব, তাই না? তিশা এবার বিষাদের মাঝেও খিলখিল করে হেসে উঠল। সে নীলের কাঁধ থেকে মাথা তুলে তাকালো। নীল মুগ্ধ হয়ে ওর হাসির দিকে তাকিয়ে আছে। হাসলে মেয়েটার গালে টোল পড়ে। এই টোল পড়া গালের প্রেমে পড়েই তো 5টা বছর পার করে দিল সে। তিশা হাসতে হাসতে বলল, পাগল একটা। সন্ধ্যা তারার সুক্ত তারা তো একই গ্রহ, শুক্র। দূরত্ব হলো কিভাবে?
নীল বোকা সেজে বলল, ও তাই নাকি, জানতাম না তো। আবার দুজন চুপ করে রইল। চারিদিকে আধার ঘনিয়ে এসেছে। নদীর জল এখন কালো দেখাচ্ছে। তিশা আবার নীলের হাতটা শক্ত করে ধরল, যেন স্পর্শটুকু সে সারা জীবনের জন্য সঞ্চয় করে রাখতে চায়। তারপর ভাঙা গলায় বলল, আজ হয়তো আমাদের শেষ দেখা, আর কখনো দেখা হবে না। সামনের মাস আমার বিয়ে। তোমার কথা মা বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা শুনবে না। তাদের এক কথা, ডাক্তারের সাথে বাউন্ডুলের বিয়ে হতে পারে না। মা বাবাকে কষ্ট দিও না তিশা, তাদের কষ্ট দিয়ে কখনো সুখী হতে পারবে না। তিশা একটা বিষণ্ণ হাসি দিয়ে বলল, তোমাকে কি মনে হয় তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করে আমি সুখী হব? কখনোই না। যেখানে তোমার অস্তিত্ব নেই সেখানে সুখ কল্পনা করাটাই হাস্যকর। এই বলে তিশা নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। কতক্ষণ এভাবে ছিল জানা নেই, হয়তো কয়েক মুহূর্ত, হয়তো অনন্তকাল। তিশা নিজেকে ছড়িয়ে নিয়ে তার উষ্ণ দুই হাতের মুঠি নীলের মুখটা ধরে বলল, নিজের খেয়াল রেখো, আর কখনো আমার কথা ভাববে না। মনে করবে তিশা একটা বেঈমান, যে কিনা কথা দিয়ে কথা রাখেনি। ভালো থেকো নীল, নিজের খেয়াল রেখো। এই বলে তিশার এক মুহূর্ত দেরি করল না। চোখ মুছতে মুছতে দৌড়ে চলে গেল অন্ধকারের দিকে। নীল পিছু ডাকল না, পাথরটার উপর স্থবির হয়ে বসে রইল। 5 বছরের সম্পর্কে রীতি যে এভাবে হবে তা সে কল্পনাও করেনি। নীল মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর তিশা বড়লোক বাবার আদরের মেয়ে। একসাথে দুজন পড়াশোনা শুরু করলেও তিশা আজ মেডিকেলের ছাত্রী, আর নীল সাধারণ একটা কলেজের ছাত্র। ব্যবধানটা হয়তো এখানেই রচিত হয়ে গিয়েছিল। অন্ধকারের মধ্যে আকাশে নদীর পাড়ে পাথরটার উপর বসে আছে, চোখে পানি চিকচিক করছে, বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। এমন সময় কেউ একজন তার পাশে এসে বসল। নীল তিশা ফিরে এসেছে ভেবে চমকে উঠে বলল, আবার ফিরে এলে? এক ভারী পুরুষ কণ্ঠে জবাব দিল, যে যায় সে কখনো ফিরে আসে না। নীল ভ্রুকুচকে তার দিকে তাকাল। অন্ধকারে লোকটির চেহারে স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু তার অববয় বোঝা যাচ্ছে। নীল জিজ্ঞাসা করল, কে আপনি? আমার নাম রায়েদ আহমেদ। আমি জানি কেন তোমার প্রেমিকা তোমাকে ছেড়ে গেল। নীল অবাক হল, তবুও নিচু স্বরে বলল, আমি গরিব, তাই তাদের স্টেটাসের সাথে আমাদের মেলেনি। বুদ্ধিমান ছিলে। কিন্তু আজ আমি তোমায় এমন একটা কাজের অফার করব যা তোমাকে কিছুদিনের মধ্যে ওদের চেয়ে বেশি ধনী বানিয়ে দেবে। নীলের বুঝতে বাকি রইল না যে লোকটি কোনো অবৈধ কাজের অফার করছে। সে দৃঢ়ভাবে বলল, আমি কোনো অবৈধ কাজ করব না। রায়েদ হাসলেন, এটা অবৈধ না, শুধু একটা মমি এই শহর থেকে অন্য একটা শহরে নিয়ে যেতে হবে। তো আপনি নিজে নিয়ে যেতে চান? আমায় কেন বলছেন? কারণ সেখানে আমি যেতে পারবো না, কিছু নিয়ম আছে, তাই তোমাকে বলছি। টাকা আগেই তোমার পরিবারের কাছে পৌঁছে যাবে। তুমি যদি মাত্র 1 মাসের মধ্যে ধনী হও, তাহলে কিন্তু তোমার প্রেমিকা তোমারই থেকে যাবে। ভেবে দেখো নীল। নীল ভাবল, ওনার প্রস্তাব তো মন্দ নয়। যে কোনো মূল্যে তিশাকে সে চাই। তিশাকে ছাড়া তার জীবন এমনিতেই অর্থহীন। নীল রায়েদের দিকে তাকিয়ে বলল, আমি রাজি, কিন্তু কোথায় সেই জায়গা? রায়েদ উঠে দাঁড়ালেন। নীলও তার পিছু পিছু উঠে এলো। রায়েদ বলতে লাগলেন, এখান থেকে বহু দূরে, চারিদিকে সাইল্যান্ড, ব্ল্যাকআউট ফরেস্ট। অঞ্চলের নাম আর্কিন ভ্যালি, আর গন্তব্য হল দার্শহীন নামের এক প্রাচীন শহর। কেমন অদ্ভুত সব নাম! যেমন অদ্ভুত তেমন ভয়ঙ্কর। একসময় সে শহর অনেক সুন্দর ছিল, কিন্তু অজানা এক গোষ্ঠী ওই শহরের উপর আক্রমণ করে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সেখানকার সাধারণ মানুষ যুদ্ধের কৌশল জানে না। সকাল থেকে রাত অবধি সেখানে শুধু মৃত্যুর মিছিল। বুড়ো বুড়ি, বাচ্চা, নারী পুরুষ, কেউ রেহাই পাচ্ছে না। তাহলে এখন উপায় কি? উপায় হল কালো জাদুর আশ্রয় নেয়া। কালো জাদুর মাধ্যমেই মমিকে জাগ্রত করতে হবে। মমিটি এতটাই শক্তিশালী যে জাগ্রত হলে তার সামনে কোনো শত্রু দাঁড়াতে পারবে না। একমাত্র এটাই আমাদের পথ ওই অসহায় মানুষগুলোকে বাঁচানোর। তুমি কি পারবে না এটা করতে? নীল কিছুক্ষণ ভাবল। একদিকে ঝুঁকি, অন্যদিকে তিশাকে ফিরে পাওয়ার সম্ভাবনা, এবং কিছু মানুষকে বাঁচানোর সুযোগ। সে জবাব দিল, হ্যাঁ পারব। ঠিক আছে, তুমি কাল সন্ধ্যায় প্রস্তুত হয়ে এখানে এসো। বাসায় ফিরে নীল সারা রাত ভাবতে লাগল। বাবা মাকে আসল ঘটনা বলল, তারা কিছুতেই রাজি হবে না। তাই 1 মাসের জন্য বন্ধুদের সাথে ঘুরতে যাবে বলে মিথ্যে বলে বের হল। যদিও তারা নিষেধ করেছিলেন, কিন্তু নীল শুনল না। পরদিন সন্ধ্যায় নীল নদীর ধারে এসে দেখল রায়েদ একটা কালো গাড়িতে বসে অপেক্ষা করছেন। রায়েদ তাকে গাড়িতে তুলে নিয়ে সোজা এয়ারপোর্টে এলেন। নীলকে একটা প্রাইভেট প্লেনে তুলে দেয়া হলো। প্রায় 6 ঘন্টা একটানা ওড়ার পর তাকে এক অচেনা জায়গায় নামিয়ে দেয়া হলো। এয়ারপোর্ট থেকে বের হতেই আরেকটা গাড়ি এসে থামল। ভেতর থেকে এক লোক বেরিয়ে এলো। রায়েদ নীলকে আগে সব বলে রেখেছিল। লোকটি বলল, রায়েদ স্যার আপনাকে পাঠিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে।
গাড়িতে উঠে বসুন। নীল কোনো কথা না বলে গাড়িতে উঠল। মনের মধ্যে অজানা ভয় দানা বাঁধছে। না জানি কোন বিপদ অপেক্ষা করছে। ঘণ্টাখানেক পাহাড়ি পথে চলার পর বিশাল এক গহীন জঙ্গলের সামনে এসে গাড়ি থামল। লোকটি নীলকে নামতে বলল। নীল গাড়ি থেকে নামতেই দেখল জঙ্গলের মুখে আরেকজন লোক দাঁড়িয়ে আছে। তার পাশে একটা প্রাচীন কারুকাজ করা কাঠের বাক্স, যেটা দেখলেই বোঝা যায় এর ভেতরে মমি আছে। বাক্সটি টেনে নেয়ার জন্য নিচে চাকা লাগালো। গাড়িটি নীলকে নামিয়ে দিয়ে চলে গেল। বাক্স নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি একটা বড় ব্যাগ নীলের হাতে দিয়ে বলল, এটার ভিতরে পর্যাপ্ত খাবার, শক্তিশালী টর্চ, ম্যাপ এবং প্রয়োজনীয় জিনিসপত্র আছে। তুমি এটা নিয়ে জঙ্গলের ভিতরে সরু পথ ধরে সোজা হাঁটতে থাকবে। পথিমধ্যে একটা অতির পরিত্যক্ত কুঠির পাবে। সেখানে রাতে বিশ্রাম নেবে। এই জায়গাটা এখনও পর্যন্ত নিরাপদ, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর হ্যাঁ, সাবধান, ভুলেই মমির বাক্স খুলবে না। ঠিক আছে, মনে থাকবে? লোকটি ইশারা করতে নীল সে মমির বাক্সের সাথে লাগানো দড়ি ধরে টান দিল। সে প্রচণ্ড অবাক হল। মমির বাক্সটা দেখতে যতটা ভারী মনে হয়েছিল, আসলে ওজনে ততটা নয়, বরং এত হালকা যে মনে হচ্ছে ভেতরে কিছুই নেই। সে জঙ্গলের মধ্যে সরু পথ দিয়ে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াল। কয়েক কদম যাওয়ার পর কি যেন ভেবে নীল পেছনে তাকাল। কিন্তু এ কি? সেই লোকটি আর নেই। আশেপাশে কোথাও কেউ নেই, শুধু ঝি পোকার ডাক আর বাতাসের শব্দ। নীল চমকে উঠল। এত তাড়াতাড়ি সে কোথায় গেল? আর কে ছিল সে? জনমানবহীন গহীন আরণ্য। সে এখন সম্পূর্ণ একা, এক রহস্যময় মমি। হাসপাতাল থেকে ডিউটি শেষ করে যখন তিশাক গেটের বাইরে এলো, তখন বেশ রাত। সারাদিনের ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে। সে গেটের পাশে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। ভাইয়ার গাড়িটা আসার কথা। ঠিক তখন একটা চকচকে কালো রঙের গাড়ি এসে ব্রেক কষল, ঠিক তার পায়ের কাছে। প্রথমে ভ্রুক্ষেপ করল না, ভাবল হয়তো কোনো রোগীর লোক এসেছে। কিন্তু আচমকায় গাড়ির দরজা খুলে গেল। ভেতর থেকে নেমে এলো এক দীর্ঘদেহী পুরুষ। লোকটির উচ্চতা সাধারণের চেয়ে অনেকটাই বেশি। পরনে কালো জ্যাকেট, চোখে মুখে কঠিন ভাব। সে সোজা তিশার সামনে এসে দাঁড়াল। তিশা কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার কাছে খুব কাছে ঘেঁষে দাঁড়াল। তিশা ভয় পেয়ে এক পা পিছে যেতে চাইল, কিন্তু তার আগে অনুভব করল কোমরের কাছে শক্ত ধাতু কিছু একটা ঠেকানো হয়েছে। ভিড়ের মধ্যে কেউ বুঝতেই পারল না যে তিশার পাজরে একটা পিস্তল তাক করা আছে। লোকটি খুব নিচু, শীতল করা গলায় ফিসফিস করে বলল, কোনো শব্দ করবি না, চুপচাপ আমার সাথে আমার গাড়িতে ওঠ। যদি একটু চালাকি করার চেষ্টা করিস, তবে এই ভিড়ের মধ্যে তোর লাশ পড়ে থাকবে। লোকটির ভঙ্গি এতই পেশাদার এবং ঠান্ডা যে তিশার নড়া সাহস পেল না। তার গলা শুকে কাঠ হয়ে গেছে। কে আপনি? আমার কাছে কি চান? তিশার গলা দিয়ে কোনো রকমের শব্দ বের হল। তোকে আমাদের দরকার, কথা বাড়াস না, ওঠ গাড়িতে। তিশা কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তখনই গাড়ির ভেতর থেকে আরেকজন লোক দ্রুত বেরিয়ে এসে তিশাকে এক প্রকার ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। তিশা চিৎকার করতে চাইল, কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথেই ভেতর থেকে আরও দুজন তার হাত পা চেপে ধরল। একজন তার নাকের ওপর কড়া কেমিক্যাল মেশানো একটা রুমাল চেপে ধরল। তিশা ছটপট করল কয়েক সেকেন্ড, তারপর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। অন্ধকার গ্রাস করল তাকে। যখন তিশার জ্ঞান ফিরল, তখন মাথার ভেতরটা দপদপ করছে। চোখ মেলে দেখল সে একটা স্যাঁতস্যাঁতে ঘরে শুয়ে আছে। ঘরটা দেখতে অনেকটা জেলখানা সেলের মতো। লোহার শিক দিয়ে ঘেরা, বাইরে একজন দারোয়ান বন্দুক কাঁধে পাহারা দিচ্ছে। তিশা ধর্মর করে উঠে বসল। আবছা দেখল ঘরের এক কোণে আরও কয়েকজন মেয়ে গুটিসুটি মেরে বসে আছে। তাদের মধ্যে একজনকে দেখে তিশা চমকে উঠল। সিমরান, তুই? সিম তিশার ব্যাচমেট, মেডিকেলে একসাথে পড়ে। সিমরানের পাশে বসে আছে রাজীব, যে কিনা সিমরানের বয়ফ্রেন্ড এবং তাদের সহপাঠী। তাদের দুজনেরই চোখেরই আতঙ্কের ছাপ। সিমরান তিশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তিশা, তুইও দেখে নিলি? কিভাবে? তিশা নিজের কপাল চেপে বলল, হাসপাতালের সামনে থেকে আমাকে তুলে এনেছে। কিন্তু তোরা তোরা এখানে কেন? রাজীব বলল, আমাদেরও ঠিক একই কায়দায় কিডন্যাপ করা হয়েছে তিশা। আমরা কিছুতেই বুঝতে পারছি না এরা কারা বা আমাদের দিয়ে কি করাতে চায়। তাদের কথার মাঝখানে জেলের গেট খোলার শব্দ হল। বাইরে বুট পায়ে একজন লোক ভেতরে ঢুকে কর্কশ গলায় বলল, গল্প করার সময় শেষ, উঠ সবাই। যাওয়ার সময় তিশা সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল, কোথায় যাব আমরা? আমাদের কেন আটকে রেখেছেন? লোকটি কোনো উত্তর না দিয়ে ইশারা করল। সাথে সাথে আরও কয়েকজন পাহারাদার এসে তিশা, সিমরান, রাজীব সহ বাকিদের হাত পিছে মোড়া বাঁধতে শুরু করল। তাদের ধাক্কা দিতে দিতে বাইরে নিয়ে আসা হল।
বাইরে এসে তিশা বুঝতে পারল তারা এক বিশাল পরিত্যক্ত সেনাঘাঁটিতে আছে। চারপাশ জনমানবহীন। দূরে জং ধরে কিছু পুরনো ট্যাঙ্কার পড়ে আছে। রানের ওপর দাঁড়িয়ে আছে একটা বিশাল কার্গো বিমান। বিমানের ইঞ্জিন চালু, বিকট শব্দ হচ্ছে। তাদের জোর করে সেই বিমানের দিকে নিয়ে যাওয়া হলো। তিশা শরীরের সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, টানা হিচড়া করল, কিন্তু শক্তিশালী লোকগুলোর সাথে সে পেরে উঠল না। তাদের বস্তার মতো করে বিমানের ভেতরে ছুঁড়ে ফেলা হলো। বিমানের ভেতরটা বেশ অন্ধকার। দরজা বন্ধ হওয়ার পর এক ঘুমট পরিবেশ তৈরি হল। সামনের কেবিন থেকে একজন মাঝবয়সী লোক বেরিয়ে এলো। তার পরনে সামরিক পোশাকের মতো কিছু একটা, কিন্তু কোনো দেশের ব্যাজ নেই। লোকটি সবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমাদের গন্তব্য দারশহির। সেখানে আমাদের অনেক সৈনিক আহত অবস্থায় আছে। সেই শহরে চিকিৎসা করার মতো কোনো ডাক্তার বেঁচে নেই। তোমাদের নিয়ে যাওয়া হচ্ছে। দারশহির নামটা শুনে তিশার বুকের ভেতরটা কেঁপে উঠল। নামটা যেমন অদ্ভুত। আবার অপরিচিত। লোকটি বলতে থাকল, তোমাদের কাজ হবে শুধু আহতদের সুস্থ করা। যুদ্ধ শেষে তোমাদের প্রচুর টাকা দেয়া হবে, যা তোমরা কল্পনাও করতে পারবা না কেউ। তিশা চিৎকার করে বলল, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, আমাদেরকে বাড়ি যেতে দিন। সিমরান আরও রাজি বসাই দিল, কিন্তু লোকটি এবার পকেট থেকে একটা পিস্তল বের করে তিশার দিকে তাক করল। তারপর তার চোখের দৃষ্টে কোনো দয়া নেই। চুপ করে বসে থাক, একদম টু শব্দটাও করবি না। যদি বেশি বাড়াবাড়ি করিস তবে তোদের জ্যান্তই বিমান থেকে নিচে ফেলে দেব। ডাক্তার ছাড়াও যুদ্ধ চলে, কিন্তু লাশ দিয়ে চলে না। লোকটির ধমকে বিমানের ভেতরে পিনপথন নীরবতা নেমে এলো। ভয়ে কেউ আর একটি কথা বলল না। তিশা জানলার ছোট কাঁচ দিয়ে বাইরের মেঘের দিকে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে জানে না এই দারশিহির কোথায় বা সেখানে তার জন্য কি ভয়াবহতা অপেক্ষা করছে। অদ্ভুতভাবেই মৃত্যুর এই মুখোমুখি দাঁড়িয়ে তার শুধু বারবার নীলের কথা মনে পড়তে লাগল। নীল সেই রহস্যময় মমির বাক্সটা টেনে নিয়ে সাইরাত ব্ল্যাকআউট ফরেস্টের গহীন পথ ধরে হাঁটছে। বিকেলের আলো নিভে গিয়ে বনের ভেতর এক ঘন অন্ধকার নেমে এসেছে। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে শুধু বাক্সটা চাকার ঘর শব্দ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে নীলের পা ব্যথা হয়ে গেছে। ঠিক তখনই তার নজরে পড়ল দূরে একটি টিমটিমে আলো জ্বলছে। কাছে গিয়ে নীল দেখল বনের মাঝখানে একলা দাঁড়িয়ে আছে একটি জড়জীর্ণ কুঠুরি। বাইরে একটা হ্যারিকেন জ্বলছে, যার আলোয় কুঠুরিটাকে আরও ভৌতিক মনে হচ্ছে। নীল সাবধানে দরজায় ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ শব্দ করে সেটা খুলে গেল। ভেতরে কেউ নেই। একপাশে একটা পুরনো কাঠের চৌকিপাতা আর ঘরের কোণে মাকড়সার জাল। নীল বুঝল এটাই সেই কুঠুরি যার কথা বলা হয়েছিল। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নীল মমির বাক্সটা ঘরের এক কোণে রাখল। এত বড় একটা বনের মধ্যে সে একা, সাথে 1000 বছরের পুরনো এক লাশ। ভাবতেই তার গা ছমছম করে উঠল। তবুও পেটের খিদে সামলানোর দায় ব্যাগ থেকে শুকনো খাবার বের করে খেয়ে নিল। তারপর কৌতূহলবশত সে মমিয়ের বাক্সটার সামনে গিয়ে দাঁড়াল। কফিনের গায়ে অদ্ভুত সব লতাপাতা আর মিশরীয় ভাষায় হাইরোফগ্লিফিক্স আঁকা। নীল হাত দিয়ে আলতো করে স্পর্শ করল। লেখাগুলোর মানে সে কিছুতেই বুঝতে পারল না, কিন্তু কাঠটা অস্বাভাবিক রকমের ঠান্ডা। ক্লান্ত শরীরটা চোখের ওপর এলেই নীল চোখের পাতা ভারী হয়ে আসছে। ঠিক যখনই তন্দ্রাচ্ছন্ন ভাবটা এসেছে, তখনই মনে হলো কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকল, নীল, নীল। ধর্মর করে উঠে বসল। তার বুকের ভেতরে ধাপ ধাপ করছে। হঠাৎ সে খেয়াল করল পুরো ঘরটা এক অদ্ভুত নীলচে আলোয় ভরে গেছে। আলোর চোখ খুঁজতে গিয়ে তার চোখ আটকে গেল কোনায় রাখা সেই মমির কফিনে। কফিনের ঢাকনার নিচে থেকে তীব্র আলো ঠিকরে বের হচ্ছে, যেন ভেতরের কিছু একটা বাইরে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। নীলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ঢোক গিলল, কিন্তু নড়তে পারল না। ভয়ে তার হাত পা অবশে আসছে। ঠিক সেই মুহূর্তেই দপ করে আলোটা নিভে গেল। ঘরটা আবার আগের মতোই অন্ধকারে ডুবে গেল। নীল কাপা কাপা হাতে টর্চটা জ্বালালো। আলো ফেলে দেখল সব স্বাভাবিক। কফিনটা ওভাবেই পড়ে আছে। নীল সাহস করে কাছে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। অজানা এক আতঙ্ক তাকে ঘিরে ধরল। হাতে ঘড়ি নেই, সময় কতটা জানার উপায় নেই। বাকি রাতটুকু সে আর চোখের পাতা এক করতে পারল না। ঠাই বসে রইল চোখের ওপরে। সকাল হতেই নীল দেরি না করে আবার হাঁটতে শুরু করল। ভোরের আলোয় জঙ্গলটা কিছুটা কম ভয়ঙ্কর লাগছে, কিন্তু বেশিক্ষণ হাঁটতে হল না। কিছুদূর যেতেই সে দেখল বনের মধ্যে বেশ কিছু তাঁবু টাঙানো, যেন সামরিক ক্যাম্প। কয়েকজন অস্ত্রধারী সৈনিক তাকে দেখতে পেয়েই বন্দুক তাক করে দাঁড়াতে বলল, থামো, কে তুমি? নীল থমকে দাঁড়াল, ভয়ে হাত দুটো ওপরে তুলল। সৈনিকদের একজন দ্রুত তাঁবুর ভেতরে চলে গেল। এরপরেই তাঁবুর পর্দা সরিয়ে হাসি মুখে বেরিয়ে এলেন রায়দা আহমেদ। তাকে দেখে নীলের ধরে পানে ফিরে এলো। রায়েদ এগিয়ে এসে নীলের কাঁধে ভারী হাত রেখে বললেন, সাব্বাস বেটা, আমি জানতাম তুমি পারবে। একেই জঙ্গল পার হওয়া চারটেখানি কথা নয়, এসো ভেতরে এসো। নীলকে নিয়ে রায়েদ একটা বড় তাঁবুর ভেতরে ঢুকলেন।
সেখানে আধুনিক সব আসবাবপত্র। নীলকে একটা চেয়ারে বসিয়ে রায়েদের ইশারা করতে একজন সৈনিক একটা সামরিক পোশাক এনে নীলের সামনে রাখল। রায়েদ বললেন, দেরি করো না, এটা পরে নাও। নীল অবাক হয়ে বলল, কিন্তু স্যার, আমি তো কোনো যুদ্ধ জানি না, আমাকে কেন সৈনিকের পোশাক পরতে হবে? রায়েদ মুচকে হেসে বললেন, তোমাকে যুদ্ধ করতে হবে না নীল, তুমি শুধু আমাদের অস্ত্রশস্ত্র আর সরঞ্জাম বহনে সাহায্য করবে। আসল কাজ তো হবে আজ রাতে। আজ রাতে? রায়েদের চোখ দুটো চকচক করে উঠল। তিনি অদ্ভুত এক পৈশাচিক আনন্দ নিয়ে বললেন, হ্যাঁ, আজ রাতে। আজ অমাবস্যা, আজই সেই রাত যখন কালো জাদুর সমাধান হবে। 1000 বছরের ঘুম ভেঙে আজ জাগ্রত হবে মমি সালকারুস, আর আমরা হব সেই জাগ্রত মমির প্রথম যাত্রী। কথাটা শেষ করে রায়েদ অট্টাশিতে ফেটে পড়লেন। সে হাসি তার তাঁবুর বাইরে জঙ্গলের নিস্তব্ধতা ক্ষণ করে দিল। নীল ফ্যাল করে তাকিয়ে রইল। তার মনে হল সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। অনিচ্ছা সত্ত্বে নীলকে সেই সৈনিকের পোশাকটা গায়ে চড়াতে হলো। আয়নায় নিজের দিকে তাকিয়ে সে বুঝতে পারলে বেশ বাজেভাবে ফেসে গেছে সে। পালানোর কোনো পথ খোলা নেই। পোশাকটা ঠিকঠাক করে সে ধীর পায়ে রায়েদের সামনে এসে দাঁড়াল। নীলের চোখে মুখে ঘুম আর ভয়। সে রায়েদকে সরাসরি জিজ্ঞাসা করল, আপনি তো বলেছিলেন শুধু মমিটা পৌঁছে দিলে আমার কাজ শেষ, তাহলে এখন এই পোশাক, এই প্রস্তুতি কেন? রায়েদ একটা সিগারেট ধরাচ্ছিলেন। তিনি আয়েশ করে ধোঁয়া ছেড়ে হেসে বললেন, আরে বোকা ছেলে, তোমাকে 1 মাসের সময় কি এমনি এমনি দিয়েছে? এতগুলো টাকা কমাতে হলে একটু তো খাটতে হবে। আমাদের সাথে থাকো, কাজ করো, আখেরে তোমারই লাভ। নীল কোনো উত্তর দিল না, চুপ করে বসে রইল তাঁবুর বাইরে। সৈনিকরা তখন ব্যস্ত হাতে ভারী সব অস্ত্রশস্ত্র প্রস্তুত করছে। বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। নীর কৌতূহল চাপতে না পেরে আবার প্রশ্ন করল, আচ্ছা, একটা বিষয় বুঝলাম না, মৃত মানুষ তো কখনো জ্যান্ত হয় না, তাহলে 1000 বছরের এই মমি জাগ্রত হবে কি করে? এটা কি আদৌ সম্ভব? নীলের কথা শুনে রায়েদ অট্টাশিতে ফেটে পড়লেন। হাসি থামিয়ে তিনি নীলের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, সাধারণ নিয়মে মৃত মানুষ বাঁচে না, ঠিক, কিন্তু আমরা তো ওকে সাধারণ নিয়মে বাঁচাবো না। কালো জাদুর মাধ্যমে নরক থেকে এক শক্তিশালী পিশাচ বা অতৃপ্ত আত্মাকে এই মমির শরীরে প্রবেশ করানো হবে। এই মমিটা হবে সেই পিশাচের আধার। এটা আমাদের যুদ্ধে জয়ী হওয়া গোপন এবং অন্যতম কৌশল, যা আজ পর্যন্ত কেউ প্রয়োগ করার সাহস পায়নি। নীলের চোখ বড় বড় হয়ে গেল। সবিশ্বাসের সুরে বলল, এভাবে কি সম্ভব? কেন সম্ভব নয়? বিজ্ঞান যেখানে শেষ, সেখান থেকে কালো জাদু শুরু। শুধু নিজের চোখেই দেখে যাও। কিছুক্ষণের মধ্যেই সব প্রস্তুতি শেষ হলো। সৈনিকরা অস্ত্রশস্ত্র নিয়ে খোলা জিপ আর ট্রাকগুলোতে উঠে পড়ল। রায়েদ ইশারা করতে একজন সৈনিক নীলকে জোরে এক করে একটা গাড়িতে তুলে নিল। কনভয় চলতে শুরু করল। জঙ্গলে আঁকাবাঁকা পথ পেরিয়ে গাড়িগুলো যখন শহরের সীমানায় ঢুকল, তখন দুপুর গড়িয়ে বিকেল। শহরের নাম দার্শির। একসময় যে শহরটা অসম্ভব সুন্দর আর জাঁকজমকপূর্ণ ছিল, তা এর ধ্বংসাবশেষ দেখলেই বোঝা যায়। রাস্তার দুই পাশে বড় বড় অট্টালিকাগুলো এখন কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। কোথাও ছাদে ধস পড়েছে, কোথাও দেওয়াল জুড়ে আগুনের কালচে দাগ। রাস্তায় জমাট বাঁধা রক্তের ছাপ আর বাতাসে পচা লাশের গন্ধ। চারিদিকে খা করছে। জনমানবের কোনো চিহ্ন নেই, যেন এক ভুতুরে নগরী। হঠাৎ গাড়ির সামনে রাস্তার ধারে ধ্বংসস্তূপের উপর এক বৃদ্ধকে বসে থাকতে দেখা গেল। জরাজীর্ণ পোশাক, চামড়া কুঁচকে যাওয়া বৃদ্ধটি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। চোখে মুখে রাজ্য ক্লান্তি আর দৃষ্টান্তের ছাপ। গাড়িটার তার কাছাকাছি আসতেই সামনে সিটে বসা এক সৈনিক নির্দ্বিধায় তার দিকে বন্দুক তাক করল। বিকট শব্দে একটা গুলি ছিটকে গেল। নীল কিছু বুঝে ওঠার আগেই দেখল বৃদ্ধের মাথাটা এফোরফোর হয়ে গেল। রক্তে ভেসে গেল সবটা। নিথুর দেহটা ঢলে পড়ল মাটিতে। নীল আতঙ্কে চিৎকার করে উঠল, এ কি করলেন? উনি তো নিরস্ত্র ছিলেন, একটা বৃদ্ধ মানুষকে কেন মারলেন? ঠিক তখনই পাশের সিটের আরেক সৈনিক নীলের মাথায় শক্ত বন্দুকের নল ঠেকিয়ে কর্কশ গলায় বলল, চুপ, একদম চুপ করে থাক। আর একটা কথা বললে তোকে এভাবে রাস্তায় ফেলে যাব। নীল ভয়ে কুকড়ে গেল। কনভয় এবার শহরের ভেতর দিয়ে একটা লোকালয় বা গ্রামের মতো এলাকায় ঢুকল। গাড়িগুলোর শব্দ শুনে ঘর বাড়ি ছেড়ে মানুষজন ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে লাগল। তাদের দেখে মনে হলো তারা সাধারণ গ্রামবাসী। ঠিক তখনই শুরু হলো এক নারকীয় তাণ্ডব। প্রায়দের নির্দেশে প্রত্যেক সৈনিক এলোপাথারি গুলি ছুটতে শুরু করল। ঘর বাড়ি, দোকানপাট, মানুষ যার সামনে পড়ছে সব ঝাঁঝরা করে দেয়া হচ্ছে। চোখের সামনে নীল দেখল কেউ দৌড়াতে গিয়েও গুলি খেয়ে পড়ে যাচ্ছে। কোনো মা তার সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই লুটিয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকাটা লাশের স্তূপে পরিণত হল। মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। নীল আর সহ্য করতে পারল না। তার দুচোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল। সে কাঁপা কাঁপা গলায় পাশের সৈনিককে জিজ্ঞাসা করল, কেন, এই নিরাপদ মানুষগুলোকে কেন হত্যা করলেন আপনারা? এদের কি দোষ ছিল? সে একটি নির্বিকার ভঙ্গিতে ম্যাগাজিন লোড করতে করতে বলল, এদের দেখে মাসুম মনে হচ্ছে। এরা আর এদের গোষ্ঠীর লোকের আগে আমাদের বহু মানুষকে হত্যা করেছে, তাই এটা শোধ।
সৈনিকের কথাটা নীলের কানে পৌঁছল ঠিকই, কিন্তু বিশ্বাস হল না। যাদের সে পালাতে দেখল তাদের চোখে ছিল শুধু বাঁচার আকুতি, খনিদের হিংস্রতা নয়। নীল বুঝতে পারল সে এক ভয়ঙ্কর নরপিশাচের দলের সাথে জড়িয়ে পড়েছে, যেখানে মানুষের কোনো স্থান নেই। তিশা, সিমরান আর রাজীবকে ধাক্কা দিতে দিতে একটা বিশাল হলঘরের মতো জায়গায় নিয়ে আসা হলো। জায়গাটা আসলে একটা পুরনো হাসপাতাল, তবে এখন তার জৌলস কিছুই নেই। চারিদিকে শুধু ভাঙাচোরা আসবাবপত্র, ওষুধের কৌটো, গন্ধের সাথে মিশে আছে রক্তের ভ্যাপসা গন্ধ। মেঝেসহ সব জায়গায় অসংখ্য আহত সৈনিক শুয়ে আছে। কারোর হাত নেই, কারোর পা উড়ে গেছে, কেউ যন্ত্রণায় বিকট শব্দে কাতরাচ্ছে। একজন ভারী চেহারার লোক তাদের সামনে এসে দাঁড়াল। হাতে একটা লাঠি সে সৈনিকদের ইশারা করে বলল, তোমাদের কাজ হলো এদের চিকিৎসা করা, যত দ্রুত সম্ভব এদের সুস্থ করে তোলো। রক্ত আর কাটাছেঁড়া দেখে সিমরান ভয়ে পিছে গেল। সে কাঁপা কাঁপা গলায় প্রতিবাদ করল, আমার মেয়ে মানুষ হয়ে পরপুরুষের চিকিৎসা করতে পারব না, আমাদের ছেড়ে দিন। কথাটা শেষ হতে না হতেই লোকটি প্রচণ্ড রাগে সিমরানের দিকে তেড়ে এলো। লাঠিটা মেঝেতে ঠুকে চিৎকার করে বলল, ডাক্তার হয়েছিস কি বসে বসে টাকা কামানোর জন্য? আর এখানে কোনো বাজবিচার চলবে না। যেটা বলা হয়েছে চুপচাপ সেটা কর, নয়তো এখানেই পুঁতে ফেলব। সিমরান ভয়ে কেঁদে ফেলার উপক্রম হল। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে তিশা দ্রুত সিমরানের কাঁধে হাত রাখল, চোখের ইশারায় তাকে শান্ত হতে বলল। লোকগুলো সেখান থেকে সরে যেতেই তিশা ফিসফিস করে বলল, সিমরান প্লিজ চুপ করো, দেখছিস না কতটা হিংস্র? আমরা এখানে বাজেভাবে ফেসে গেছি, এখন পালানোর কোনো উপায় নেই। আপাতত যান বাঁচাতে চাইলে মুখ বুঝে সব সহ্য করতে হবে, আমাদের বেঁচে থাকাটা জরুরি। এদিকে জঙ্গলের সেই ক্যাম্পে নীল একটা কাঠের গুড়ির ওপর চুপচাপ বসে আছে। সন্ধ্যা গুড়িয়ে রাত নেমেছে। ক্যাম্পের পরিবেশটা আজ বড্ড ভারী। রায়েদ আহমেদ হাতে একটা মদের বোতল নিয়ে টলতে টলতে নীলের পাশে এসে বসল। বোতলের চিপি খুলতেই মদের উৎকট গন্ধে নীলের নাড়িভুড়ি উল্টে আসার জোগাড়। সে কোনো মতে হাত দিয়ে নাক চেপে ধরল। নীলের এই অবস্থা দেখে রায়েত কুৎসিত একটা হাসি দিয়ে বলল, পুরুষ মানুষের মদের গন্ধা সহ্য করা উচিত যুবক। যেন কেন? কারণ এই তরল আগুন পেটে পড়লে মানুষ সব ব্যথাবেদনা ভুলে যায়, বিবেকের দংশন আর থাকে না। নেবে নাকি এক ঢোক? নীল ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলল, না, সাধুপুরুষ। রায়েত বিদ্রুপের হাসি হাসল। কিছুক্ষণ পর রায়ে উঠে দাঁড়াল। ক্যাম্পের বিস্তর ৪-৫ জন সৈনিককে ডাকল। তারা ধরাধরি করে সে মমের বাক্সটা নিয়ে জঙ্গলেও আরও গহীনের দিকে রওনা দিল। নীলকে বলা হলো ক্যাম্পে অপেক্ষা করতে। নীল অসহায়ভাবে তাকিয়ে দেখল তারা অন্ধকারের মধ্যে মিলে যাচ্ছে। রায়েদাত তার সঙ্গীরা মমিটাকে নিয়ে জঙ্গলের গভীরে লোকচক্ষুর অন্তরালে এক প্রাচীন পাথরের বেদির ওপর রাখল। জায়গাটা এমনিতেও গা ছমছমে, তার ওপর চারপাশের মশালগুলোর আলো আধারিতে এক ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। বেদির চারপাশে আগে থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় ৫টি কম বয়সী মেয়েকে বসে রাখা হয়েছে। তাদের চোখে মুখে মৃত্যু ভয়। রায়ে দিকিয়ে গিয়ে মমির বাক্সের ঢাকনাটা সরাল। কিন্তু অদ্ভুত ব্যাপার, কফিনের ভিতরে কোনো মমি নেই। বুকের কাছে রাখা আছে একটা জরাজীর্ণ প্রাচীন বই। রায়েদ অতি সাবধানে বইটা হাতে তুলে নিল। বইটা খুলতেই চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। রায়েদ অদ্ভুত এক ভাষায় কর্কশ কণ্ঠে মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্র উচ্চারণের সাথে সাথে জঙ্গলে শুশু করে বাতাস বইতে শুরু করল। গাছের পাতাগুলো পাগলের মতো নড়তে লাগল। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর রায়েদ ইশারা করতে একজন সৈনিক একটা মেয়েকে টেনে হিচড়ে মমির কফিনের কাছে নিয়ে এলো। মেয়েটি বাঁচার জন্য ছটফট করছিল, কিন্তু সৈনিকটি নির্দয়ভাবে তার গলায় ধারালো ছুরি চালিয়ে দিল। ফিনকিতে রক্ত ছিটকে পড়ল কফিনের ভেতরে। এভাবে একে ৫টি মেয়েকেই নির্মমভাবে বলি দেয়া হল। ৫ম মিনিটে রক্ত পড়ার সাথে সাথে কফিনের ভেতর থেকে প্রচণ্ড তীব্র নীলচে আলো বিচরিত হতে শুরু করল। সে আলো এতটাই তীব্র যে মশালের আলো তার কাছে ম্লান হয়ে গেল। রায়ে উম্মাদের মতো মন্ত্র পড়ে যাচ্ছে। হঠাৎ দেখা গেল আকাশ ভেদ করে কালো ধোয়ার মতো অশরীরী ছায়ারা নিচে নেমে আসছে। সে ছায়াগুলো পাক খেতে খেতে একে একে মমির শরীরের ভেতর প্রবেশ করতে লাগল। মরা মানুষ বা মমিটা যেন সেই কালো শক্তি শুষে নিচ্ছে। এক পৈশাসিক শক্তিতে পুরো জঙ্গলকে পুরল। সেই তীব্র নীল আলো আর কালো ছায়ার খেলা থামতেই এক হারিম করা অদৃশ্য দেখা গেল। কফিনের ভেতর থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো ১০০০ বছরের পুরনো মমি। তার সারা শরীর জরাজীর্ণ সাদা ফিতে দিয়ে শক্ত করে পেঁচানো, মুখের অর্ধেকটা ঢাকা আর বাকি অর্ধেকটা উন্মুক্ত। সেখানে প্রচণ্ডরা মাংস আর হাড় দেখা যাচ্ছে। মুখের একপাশ যেন কোনো বন্য পশু খুব খেয়েছে। বিভৎস আর ভয়ঙ্কর সে চেহারা। তার কোটরের ভেতর দুটো চোখ দাউ দাউ করে জ্বলছে, আগুনের মতো লাল হয়ে। রায়েদ এবং তার সঙ্গীরা ভয় এবং শ্রদ্ধায় কাঁপতে কাঁপতে তার সামনে হাঁটু গেড়ে বসল। জঙ্গলের বাতাস তখনও ভারী, যেন প্রকৃতির শ্বাস বন্ধ হয়ে আছে। গম্ভীর এক কণ্ঠে মমি সালকারুস কথা বলে উঠল। তার কণ্ঠস্বরে যেন পাতালপুরের প্রতিধ্বনি। তোরা আমায় অনন্ত ঘুমের দেশ থেকে মুক্ত করেছিস। তোদের প্রতি আমি প্রসন্ন। বল কি চাস তোরা? আমি তোদের সব ইচ্ছা পূরণ করব। রায়েদ মাথা তুলে সাহসে বুক বাঁধল।
তার চোখে ক্ষমতার লোভ ঝক করছে। আমাদের একটাই ইচ্ছা, আমরা এই আরকান ভ্যালি এবং তার আশেপাশের পুরো এলাকা দখল করতে চাই। এখানে আমার নিজেদের সাম্রাজ্য গড়ে তুলব, যেখানে আপনার আর আমাদের রাজত্ব চলবে। সার্কারুজার জ্বলন্ত লাল চোখ দুটো একবার চারপাশ বুলে নিল, তারপর পৈশাচিক হাসি হেসে বলল, খুব তাড়াতাড়ি তোদের সেই ইচ্ছা পূর্ণ হবে। এই বলে সে ধীরে কিন্তু ভারী পদক্ষেপে সামনের দিকে অগ্রসর হতে লাগল। তার প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে। এদিকে ক্যাম্পে নীল একা বসে আছে, তার চারপাশে 2-3 জন সৈনিক পাহারায়। হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে গুলির আওয়াজ ভেসে এলো। নীল চমকে পেছনে তাকাতেই দেখল, ক্যাম্পের দিকে লক্ষ্য করে এলোপাতারে গুলি চালাতে লাগল 2-3 জন অচেনা লোক। ছুটে এসেছে, হয়তো তারা কোনো বিদ্রোহী গ্রুপ বা বেঁচে যাওয়া গ্রামবাসী। চোখের পলকে নীলের পাহারায় থাকা 2 জন সৈনিক গুলি খেয়ে লুটিয়ে পড়ল। নীল বুঝল এখানে থাকা মানেই নিশ্চিত মৃত্যু। সে জীবন বাঁচাতে দৌড় দিল, কিন্তু শেষ রক্ষা হল না। একটা তপ্ত বুলেট এসে লাগল তার পিঠে, আরেকটা ঠিক হাঁটুর নিচে। যন্ত্রণায় কুকড়ে উঠে সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। রক্তে ভিজে যাচ্ছে মাটি। ঝাপসা চোখে দেখল আক্রমণকারীরা তার দিকে এগিয়ে আসছে, তাকে শেষ করে দেওয়ার জন্য। নীল যখন চোখ বুজে মৃত্যুর প্রহর গুনছিল, ঠিক তখনই এক বিশাল ছায়া তার ওপর এসে পড়ল। চোখ মেলে দেখল সে ভয়ঙ্কর মমি সার্কারুস তার সামনে ঢালের মতো দাঁড়িয়ে আছে। আক্রমণকারীরা সার্কারুসকে দেখে ভরকে যায় না, আরও ক্ষিপ্ত হয়ে তার দিকে গুলি চালাতে লাগল। কিন্তু অবাকাণ্ড, বুলেটগুলো তার শরীরে আঘাত করছে ঠিকই, কিন্তু কোনো ক্ষতি করতে পারছে না, যেন ধুলোবালির মতো ঝরে পড়ছে। সার্কারুস বিরক্ত হয়ে গর্জে উঠলেও সে চোখের পলকে এক আক্রমণকারীর সামনে গিয়ে তার বুকের ভিতরে হাত ঢুকিয়ে দিল। কোনো বাধা ছাড়াই হাড় মাংস ভেদ করে এক টানে তার কলিজাটা শরীর থেকে বের করে আনল। লোকটি চিৎকার করার সুযোগও পেল না। বাকি 2 জনের একজন ভয়ে কাঁপতে কাঁপতে গুলি চালাচ্ছিল। সার্কারুস তাকে এক হাতে শূন্যে তুলে ধরল, তারপর পাশের একটা মোটা গাছের গুড়ির সাথে সজোরে আছড়ে মারল। লোকটার মাথা থেতলে রক্ত বেরোতে লাগল। শেষজন এসব দেখে দৌড়ে পালানোর চেষ্টা করল। সার্কারুস হাসল, তার হাতটা বাড়িয়ে দিল, আর অবিশ্বাস্যভাবে সে হাত সাপের মতো লম্বা হয়ে দৌড়তে থাকা লোকটির পা চেপে ধরল। তারপর তাকে টেনে কাছে এনে 2 হাতে 2 পা ধরে একটানে শরীরটাকে চিরে 2 ভাগ করে ফেলল। রক্ত আর নাড়িভুড়িকে জঙ্গলে ভেসে গেল। রায়েদ এবং বাকিরা যখন ঘটনাস্থলে পৌঁছল, তখন সব শান্ত। সার্কারুস দাঁড়িয়ে আছে লাশের স্তূপের মাঝে। রায়েদ দৌড়ে নীলের কাছে এলো। নীলের অবস্থা খুব একটা ভালো না, শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে। জ্ঞান নেই বললেই চলে, তবে শ্বাস চলছে ক্ষীণভাবে। তাড়াতাড়ি ওকে গাড়িতে তোলে। তারপর রায়েদ চিৎকার করে হুকুম দিল, হাসপাতালে নিয়ে চলো, ওকে মরতে দেয়া যাবে না, ও আমাদের অনেক কাজের সাক্ষী। নীলকে ধরাধরি করে একটা জিপে তোলা হলো। গাড়িটা দ্রুত গতিতে সেই পরিত্যক্ত হাসপাতালের দিকে ছুটল, যেখানে হয়তো তিশা অপেক্ষা করছে তার ভাগ্যের এক নির্মম পরিহাস দেখার জন্য। হাসপাতালটার ভাঙাচোরা দেয়াল আর স্যাঁতস্যাঁতে মেঝের মাঝে কিছু প্রাণের সঞ্চার হয়েছে। তিশা, সিমরান, রাজীবের আপ্রাণ চেষ্টায় বেশ কয়েকজন সৈনিক মোটামুটি সুস্থ উঠেছে, তবে পরিস্থিতিটা এখনও অসহনীয়। চারিদিকে রক্তের দাগ, পচা গন্ধ আর ওষুধের গন্ধ মিলেমিশে একাকার হয়ে আছে। রাতে তাদের জন্য যে খাবার দেয়া হয়েছে তা দেখে সিমরানের গা গুলিয়ে গেল। বাসি রুটি আর ডাল, তা পচা গন্ধে ভরা। সে প্লেটটা ঠেলে দিয়ে বলল, এই পচা গন্ধের মধ্যে বসে এই খাবার মুখে দেব কি করে? বমি আসছে আমার। রাজীব দীর্ঘশ্বাস ফেলে বলল, খেয়ে নাও সিমরান, জানি কষ্ট হচ্ছে, কিন্তু না খেলে শরীর দুর্বল হয়ে যাবে, তখন আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ব। এই নরকে টিকে থাকতে হলে গায়ের জোরটা দরকার। সিমরান চোখ মুছে বলল, জানি না কবে মুক্তি পাবো এখান থেকে, আজ কি কোনোদিন বাড়ি ফিরতে পারব? তিশা চুপচাপ তার প্লেটের দিকে তাকিয়েছিল। সিমরানের কথায় সে মুখ তুলে বলল, মুক্তি এমনি এমনি মিলবে না রে, ওরা আমাদের স্বেচ্ছায় যেতে দেবে বলে মনে হয় না। আমাদের পালানোর ছাড়া কোনো গতি নেই, সুযোগ খুঁজছি আমি। কোনো মতে খাওয়া শেষ করে ওরা মেঝের এক কোনায় কম্বল পেতে শুয়ে পড়ল। ক্লান্তিতে সিমরান আর রাজীবের চোখ বুজে এলেও তিশার চোখে ঘুম নেই। অজানো আশঙ্কায় বুকটা দুরুদুরু করছে। বাড়ির কথা মনে পড়তেই চোখের কোণ ভিজে উঠল। বাবা মা কেমন আছেন কে জানে। আর নীল, আজ বারবার নীলের কথা মনে পড়ছে। ছেলেটা কোথায় আছে, কেমন আছে ভেবে বুকটা মোচড় দিয়ে উঠল। হঠাৎ হাসপাতালের বাইরে গাড়ির চাকার কর্কশ শব্দ আর শোরগোল শোনা গেল। তিশা ধর্মর করে উঠে বসল। পাহারায় থাকা সৈনিকরা দৌড়ে বাইরে গেল। একটু পরেই একজন এসে হাঁক দিল, ডাক্তাররা কোথায়? জলদি ইমার্জেন্সি কেস। তিশা, সিমরান, রাজীব দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলো। আবছা আলোয় দেখল একটা জিপ থেকে রক্তাক্ত কাউকে ধরাধরি করে নামানো হচ্ছে। লোকটা সারা শরীর রক্তে ভেজা। রাজীব দ্রুত এগিয়ে গেল রোগীর অবস্থা দেখতে। কাছে গিয়ে রোগীর মুখের দিকে তাকাতে রাজীব চমকে উঠল। তার হাত পা যেন অবশ হয়ে গেল মুহূর্তের জন্য। সে অস্ফুট স্বরে চিৎকার করে উঠল, তিশা, জলদি দেখ কাকে এনেছে। তিশা দৌড়ে এলো। স্ট্রেচারে শোয়া মানুষটার মুখের দিকে তাকিয়ে তার পৃথিবীটা ধুলে উঠল। নীলা, তিশার গলা চিরে আর্তনাদ বেরিয়ে এলো। সে ঝাঁপিয়ে পড়ল নীলের বুকের ওপরে।
নীল নীল তুমি চোখ খোলো। এ কি অবস্থা তোমার? তুমি এখানে কিভাবে? আমি কি স্বপ্ন দেখছি? তিশা নীলের মুখে আঙুল রেখে বলল, এখন কোনো কথা নয়, এসব পরে ভাবা যাবে, আগে তুমি সুস্থ হয়ে ওঠো। তিশা পরম মমতায় নীলের সেবা করতে লাগল, যেন ধ্বংসস্তূপের মাঝে নীলই তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। অন্যদিকে আরাব একা পালিয়ে বেড়াচ্ছে। গতরাতে রায়েদের বাহিনী আর সেই পৈশাচিক মমি সালকারুস অগণিত মানুষকে হত্যা করেছে। আরব সে বিভীষিকা নিজের চোখে দেখেছে। তার হাতে সে কালো জাদুর বই যেটা সে চুরি করে এনেছে। একটা নির্জন গুহার মতো জায়গায় এসে আরাব থামল। জায়গাটা নিরাপদ মনে হচ্ছে। সে হাঁপাতে হাঁপাতে বইটা খুলল। মিশরীয় ভাষায় লেখা প্রাচীন লিপিগুলো সে কিছুটা বুঝতে পারছে, কারণ তার দাদা তাকে ছোটবেলায় এই ভাষা শিখিয়েছিলেন। বইটা পড়ে সে জানতে পারলেও মমিটা যত মানুষ হত্যা করেছে তাদের আত্মা শুষে নিয়ে সে তত বেশি শক্তিশালী হচ্ছে। সাধারণ অস্ত্র দিয়ে তাকে আটকানো অসম্ভব। পাতার পর পাতা উল্টে আরাফ একটা সমাধান খুঁজে পেল। সেখানে লেখা, পৈশাচিক হাত তাকিয়ে বসান হলে ৩জন পবিত্র মনের মানুষকে একসাথে রাখতে হবে। তারা মন্ত্র পাঠ করে মমির ভিতর থেকে সে অশুভ শক্তিকে কিছুক্ষণের জন্য বের করে আনবে। ঠিক সেই মুহূর্তেই মমির দেহকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে। আরাফ হতাশায় মাথায় হাত দিল। ৩জন আমি থাকা, আর বাকি ২জন কোথায় পাবো এই মৃত্যুপুরীতে? তাছাড়া মমি পর্যন্ত পৌঁছাতে হলে আগে রায়াদ আর তার বিশাল বাহিনীকে পরাস্ত করতে হবে। রায়াদ নিশ্চয়ই এতক্ষণে বই চুরির কথা জেনে গেছে এবং তাকে হন্যায় খুঁজছে। এখন একটিই উপায়, পালিয়ে বেড়ানো এবং বিশ্বস্ত মানুষ খুঁজে নিজের দল ভারী করা। এদিকে রায়াত তার ক্যাম্পে বসে আছে। ক্ষমতার দম্ভে তার চোখ মুখ চকচক করছে। কিন্তু মমি সালকারুস কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তার লাল চোখ দুটো ধিকি ধিকি জ্বলছে। সে রায়াদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, রায়াদ, তোর দলের মধ্যে বিশ্বাসঘাতক লুকে আছে। একা নয়, আরও অনেকে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। রায়াদ চমকে উঠল। কি বলছো? সালকারুস হিসিস করে বলল, দেরি করিস না, সবাইকে মারা শুরু কর, কারণ সবাই মিলে তোর সাথে বিশ্বাসঘাতকতা করবে। এই শহরের ক্ষমতা শুধু তুই চাস না, তোর সৈনিকরাও চায়। রায়াত কিছুক্ষণ ভাবল, মমির কথা তো মিথ্যা হতে পারে না। ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়। সে বলল, কেন করবে তারা এমন? আমি তো তাদের সব দিচ্ছে। মানুষের লোভের কোনো শেষ নেই। বিশ্বাস করিস না কাউকে। হাসপাতাল থেকে সব শুরু কর, ওখানে ষড়যন্ত্রের বীজ বোনা হচ্ছে। রায়াত সিদ্ধান্ত নিয়ে নিল। সে তার অনুগত বাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিল। কিন্তু ক্যাম্পের এক কোনাস পাহারায় থাকা এক তরুণ সৈনিক সব শুনে ফেলল। এই সৈনিকটি মনে প্রাণে রায়াতকে ঘৃণা করে, কিন্তু ভয়ে কিছু বলতে পারে না। সে লুকিয়ে পকেট থেকে ফোনটা বের করে হাসপাতালে কল দিল। হাসপাতালে রাজীব ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ফিসফিস করে ভেসে এলো সতর্কবাণী, ডাক্তার সাব, পালান, রায়াত বাহিনী আপনাদের সবাইকে মারার জন্য আসছে। মমি হুকুম দিয়েছে, হাসপাতাল থেকে গণহত্যা শুরু করবে। সময় খুব কম, জলদি পালান। রাজীবের হাত থেকে ফোনটা প্রায় পুড়ে যাচ্ছিল। সে দৌড়ে তিশান নীলের কাছে গেল। তার চোখে মুখে আতঙ্ক। সর্বনাশ হয়েছে, ওরা আসছে আমাদের মারতে, এখনই পালাতে হবে। হাসপাতালের পাহারায় থাকা সে সৈনিকটি হাঁপাতে হাঁপাতে ভেতরে এসে বলল, আপনারা আর এক মর্ত দেরি করবেন না, জলদি পালান। রায়াদের বাহিনী যে কোনো সময় এখানে পৌঁছে যাবে। ওরা কাউকে জ্যান্ত রাখবে না। নীল শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে কোনো মতে উঠে দাঁড়াল। তার মুখটা ব্যথায় কুঁচকে আছে, কিন্তু চোখে দৃঢ় প্রতিজ্ঞা। সে বলল, আমাদের এখনই এখান থেকে বের হতে হবে, নয়তো আমরা সবাই মারা পড়ব। তিশা উদ্বিগ্ন হয়ে নীলের হাত ধরল। কিন্তু নীল, তুমি তো অসুস্থ, হাঁটতে পারবে? নীল তিশার দিকে তাকিয়ে মলান হাসল। কোনো সমস্যা নেই, তুমি তো আছো আমার পাশে, পড়ে যেতে দেব না জানি। রাজীব, সিমরান, তিশা, নীল ৪ জন মিলে পেছনের দরজা দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। বাইরে তখন গুমট অন্ধকার, চারিদিকে দুর্ভিত্ত জঙ্গল, আর সামনেই বয়ে চলেছে বিশাল এক খরস্রোতা নদী। তাদের পালানোর একমাত্র পথ এই নদী। সেই সৈনিকটি তাদের একটি ছোট নৌকার কাছে নিয়ে এলো। সে বলল, এই নদী পার হয়ে তোমরা ওপারে চলে যাও। ওপারে একটা সাধারণ গ্রাম আছে, ওখানে তোমরা নিরাপদ থাকবে। আমি বাকি নৌকাগুলো ধ্বংস করে দিচ্ছি, যাতে ওরা সহজে তোমাদের পিছনে নিতে না পারে। ওরা আর এক মুহূর্ত দেরি করল না। ৪ জন মিলে নৌকায় উঠে পড়ল। নীল আর রাজীব দুজনে মিলে বৈঠা হাতে নিল। নীলের শরীর খুব খারাপ লাগছে, প্রতিটি টানে পিঠের ক্ষতে টান পড়েছে। তবু সে দাঁতে দাঁত চেপে নৌকা চালাতে লাগল। নদীর মাঝপথে আসতে দূর থেকে গুলির আওয়াজ শোনা গেল। তিশা পেছনে তাকিয়ে ভয়েশ্বরে বলল, ওরা মনে এসে পড়েছে, তাড়াতাড়ি করো। তারা প্রাণপণে বৈঠা চালাল। স্রোতের বিপরীতে যুদ্ধ করে অবশেষে নৌকাটি নদীর ওপারে ভিড়ল।
ওরা গ্রামে পা রাখতেই গ্রামের লোকজন তাদের ঘিরে ধরল। সবার হাতে পুরনো আমলের বন্দুক আর দেশি অস্ত্র। গ্রামবাসীদের চোখে সন্দেহ আর আক্রোশ। তারা হয়তো এদের রায়াদের চোর ভেবেছে। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এগিয়ে এলো আরাফ। সে চিৎকার করে বলল, সবাই অস্ত্র নামাও, ওদের ছেড়ে দাও। ওরা শত্রু নয়, ওরা আমাদের মতোই বিপদে পড়ে পালিয়ে এসেছে। আরাফের কথায় সবাই সরে দাঁড়ালো। তিশা দেখল নীলের ব্যান্ডেজ ভিজে রক্ত চুইয়ে পড়ছে। সে দ্রুত আরাফকে বলল, ভাইয়া প্লিজ আমাদের একটু থাকার ব্যবস্থা করে দিন, ওর অবস্থা খুব খারাপ, এখনই বিশ্রাম আর চিকিৎসার দরকার। আরাফ মাথা নেড়ে তাদের নিয়ে একটা জরাজীর্ণ মাটির ভেতরে বাড়ির ভেতরে ঢুকল। ঘরের এক কোনায় একটা আলমারি সরিয়ে ফেলতেই গোপন একটা দরজা বেরিয়ে এলো। সেখান দিয়ে তারা মাটির নিচে একটা সুড়ঙ্গে প্রবেশ করল। নিচে একটা ছোট্ট বাংকার, সেখানে একটা বিছানা আর চিকিৎসার কিছু সাধারণ সরঞ্জাম রাখা আছে। আরাফ রাজীব ধরাধরি করে নীলকে বিছানায় শুইয়ে দিল। তিশা দ্রুত নীলের ক্ষত পরিষ্কার করে নতুন করে ব্যান্ডেজ করে দিল। নীলের মুখটা একটু শান্ত দেখালেও রাজীব একটা চেয়ারে বসে দীর্ঘশ্বাস ফেলল। এরা কারা? কেন এমন নির্বিচারে গণহত্যা চালাচ্ছে? আরাফ গম্ভীর মুখে বলল, এরা হলো একটা আন্তর্জাতিক জঙ্গি ঘুষি। এদের আসল উদ্দেশ্য এই আরেকানো ভ্যালি আর তার আশেপাশের খনিজ সম্পদে ভরা এলাকা দখল করা। সাধারণ সৈনিকের অস্ত্র দিয়ে সুবিধা করতে পারছিল না, তাই তারা এই নিষিদ্ধ কালো জাদুর আশ্রয় নিয়েছে। কিন্তু ওরা জানে না ওরা কি ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছে। ইমকে নিয়ন্ত্রণ করা ওদের সাধ্য বাইরে। আমাদের ওকে থামাতে হবে, নয়তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিছানা শুয়ে নীল দুর্বল স্বরে জিজ্ঞাসা করল, কিন্তু কিভাবে থামব ওকে? আরাফ তার ঝোলা থেকে সে প্রাচীন বইটা বের করে বলল, সব বলে দেব। বইটাতে এর উপায় লেখা আছে। তবে আগেই তোমাকে পুরোপুরি সুস্থ হতে হবে, কারণ এই লড়াইয়ে আমাদের প্রত্যেককে দরকার। ওদিকে রায়াদের ক্যাম্পে মমি সালকারুস আগের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তার শরীর থেকে এখন অনবনত ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে। সে বিষাক্ত ধোঁয়া যার স্পর্শে আসছে তার শরীর মুহূর্তের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। রায়াদও এখন তার প্রভুর এই রূপ দেখে ভয় কাঁপছে, কিন্তু পিছু হাঁটার আর কোনো পথ নেই। বাংকারের ভিতরে টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে। আরাফ খুব মনোযোগ দিয়ে তিশা আর সিমরানকে সেই প্রাচীন মিশরীয় মন্ত্রগুলো শিখিয়ে দিল। উচ্চারণে কোনো ভুল হওয়া চলবে না। ওদের পরিকল্পনা চূড়ান্ত হল। আরাফ, সিমরান আর তিশা মিলে ত্রিভুজাকারে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করে মমি সালকারুসকে একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে আটকে ফেলবে। মন্ত্রের শক্তিতে মমির ভিতরের পৈশাচিক আত্মা দুর্বল হয়ে পড়বে। এই ঠিক সেই সুযোগে নীল আর রাজীব পেট্রোল ঢেলে মমির শরীর জ্বালিয়ে দেবে। শেষে এই অভিশপ্ত বইটা আগুনে পুড়িয়ে দিলেই সব শেষ। নীল ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, এটা কি সত্যি কাজ করবে? আরাফ, যদি কোনো ভুল হয়? আরাফ দৃঢ়লে জবাব দিল, অবশ্যই কাজ করবে। এই বইয়ের এটাই একমাত্র উপায় হিসাবে লেখা আছে। আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। রাজীব চিন্তিত মুখে বলল, কিন্তু রায়াদ আর তার বাহিনী মমিকে ধ্বংস করার আগেই তো ওরা আমাদের শেষ করে দেবে। আগে রায়াদকে সরাতে হবে। আরাফ মাথা নেড়ে বলল, সেটা আমি দেখছি। তোমরা এখন খাবার খেয়ে একটু বিশ্রাম নাও। শরীর আর মন দুটোই তাজা থাকা দরকার। আমি একটু বাইরে থেকে আসছি, গ্রামের লোকেদের সাথে কথা বলে দেখি। আরাফ বেরিয়ে যেতেই ঘরের পরিবেশটা একটু শান্ত হলো। তিশা ধীর পায়ে এসে নীলের পাশে বিছানায় বসল। নীলের চুলা আঙুল বুলে দিতে দিতে নরম গলায় বলল, এখন কেমন লাগছে তোমার? নীল তিশার চোখের দিকে তাকিয়ে হাসল, অনেক ভালো। তুমি পাশে থাকলে আমার আর কিচ্ছু লাগে না, সব ব্যথা উভে যাবে। তিশা নীলের কথায় মুচকে আসলো ঠিকই, কিন্তু তার চোখের কোণে পানি চিকচিক করছে। সে ধরা গলায় বলল, কিন্তু নীল, তোমার এই তিশা তো ভালো মানুষ না, সে আসতে একটা স্বার্থপর। দেখো, তোমার চেয়ে ভালো অপশন পেয়ে তোমাকে ছেড়ে যেতে চেয়েছিল, আমি কথা দিয়েও কথা রাখিনি। নীল আলতো তিশার মুখে হাত রেখে তাকে থামিয়ে দিল। চুপ করো তো, এতে তোমার কোনো দোষ নেই তিশা। আমি জানি তুমি ইচ্ছে করে কিচ্ছু করনি, তুমি পরিস্থিতির শিকার ছিলে। মা বাবা চাপে পড়ে হয়তো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলে। ওসব নিয়ে এখন ভেবো না। তিশা কোনো কথা বলল না, শুধু নীলের গালে নিজের গাল ঠোকে চুপ করে রইল। নীল এক হাতে তিশার চুলে বিলি কেটে দিতে লাগল। ভালোবাসার এই মুহূর্তটুকু যেন পৃথিবীর সমস্ত কোলাহল থেকে তাদের আলাদা করে দিল। কিছুক্ষণ পর তিশা উঠে বসল। সিমরান এসে তিশার কাঁধে হাত রাখল। সে বলল, তিশা, আমি জানি তুই নীল ভাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবি না। আমার মনে হয় তোর নীল ভাইকে বিয়ে করা উচিত। তোর বাবা মা যতই জোর করুক, তুই আর ওদিকে আর ফিরে তাকাস না, নিজের সুখটা দেখ। রাজীব সায়ে বলল, হ্যাঁ তিশা, সিমরান একদম ঠিক বলেছে। একবার সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেললে জীবনে আর কখনোই সুখী হতে পারবি না। টাকা পয়সা, স্টেটাস এসব দিয়ে সুখ কেনা যায় না। তিশা কোনো উত্তর দিল না, শুধু নীলের দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক অকথিত প্রতিশ্রুতি। এদিকে রায়াদের ক্যাম্পে চলছে এক ভিন্ন নাটক।
মমি সালকারুসের আদেশে রায়াদ একে একে তার সাথে থাকা সব বিশ্বাসী সৈনিককে হত্যা করেছে। ক্যাম্প জোরে এখন শুধু লাশের স্তূপ। রায়াদ রক্তমাখা হাতে মমির সামনে এসে দাঁড়াল। তার চোখে মুখে উন্মাদ। সব শেষ। বিশ্বাসঘাতকরা আর কোনো সম্ভাবনা নেই। এবার কি করব? এই পুরো এলাকা এখন আমাদের দখলে। মমি সালকারুস স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। সে দূরের গ্রামের দিকে আঙুল তুলে বলল, ওই যে গ্রাম দেখছিস, ওখানে আরাফ নামের একজন আছে। সে আমার ধ্বংসের ষড়যন্ত্র করছে। তাকে শেষ করতে হবে, আর সবাইকে আমার পায়ের সামনে নত করতে হবে। রায়াদ উৎসুক হয়ে বলল, তাহলে দেরি কেন? চলুন এখনই ওই গ্রাম জ্বালিয়ে দেই। রায়াদ পা বাড়াতেই মমি সালকারুস হঠাৎ তার সামনে এসে পথ আটকে দাঁড়াল। চোখের পলকে সে রায়াদের গলা শক্ত করে চেপে ধরল। রায়াদ ছটফট করতে লাগল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। সালকারুস তাকে এক ধাক্কাতেই শূন্যে তুলে ধরল। তার লাল চোখ দুটো রায়াদের চোখের দিকে স্থির হল। তোর কাজ শেষ রায়াদ। তোর মতো লোভ আর বিশ্বাসঘাতকের আর কোনো প্রয়োজন নেই আমার। তোর আত্মাটা বেশ নোংরা, ওটা খেতে ভালো লাগবে। এ বলে সালকারুস রায়দের মুখের কাছে নিজের মুখ নিয়ে এলো। রায়ের শরীরের ভেতর থেকে ধোঁয়ার মতো একটা অবমি মুখের ভিতরে ঢুকতে লাগল। মমির শরীর থেকে বের হওয়া কালো ধোঁয়া রায়েদের শরীরে ঢুকতে তাকে ভেতর থেকে পুড়িয়ে দিল। কিছুক্ষণ ছটফট করার পর রায়েদ নিথর হয়ে গেল। সালকারুস তাকে মাটির উপরে ছুঁড়ে মারল। রায়েদের শুকনো দেহটা পড়ে রইল, আর মমি সালকারুস বাতাসের সাথে মিশে অদৃশ্য হয়ে গেল। তার গন্তব্য এখন একটাই, আরাফ এবং তার সঙ্গীরা। ভোরের আলো ফুটতেই আরাফ দেখল রায়েদের ক্যাম্পে জনমানবহীন। শুধু ছড়িয়ে ছিটে আছে লাশের স্তূপ। রাইতের দলের কেউ আর বেঁচে নেই। মমি সালকারুজ নিজের হাতে সবাইকে শেষ করেছে। এটা আরাফের দলের জন্য একদিক থেকে ভালো হল। প্রতিপক্ষ এখন শুধু একজন, সে মমি। কিন্তু সে একজনই হাজার সৈন্য সমান। সকালবেলা গ্রামের মাঝখানে খোলা জায়গায় গ্রামবাসীদের জড়ো করল আরাফ। সবার চোখে মুখে আতঙ্ক। আরাফ সবাইকে সাহস দেবার চেষ্টা করছিল। ঠিক তখনই বাতাসের গতিপথ বদলে গেল। আকাশ কালো করে এক অশুভ ছায়া নেমে এলো গ্রামের ওপরে। ধুলোর ঝড় তুলে ঠিক তাদের সামনে এসে দাঁড়াল মমি সালকারুস। তার উপস্থিতি যেন মৃত্যু ঘোষণা করেছে। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে এদিক ওদিক পালাতে শুরু করল। আরাফ বিন্দুমাত্র বিচলিত না হয়ে সালকারুসের মুখোমুখি রুখে দাঁড়াল। সালকারুস তার জ্বলন্ত লাল চোখে আরাফির দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়ল, মূর্খ মানব, এখনও সময় আছে। আমার পায়ে লুটিয়ে পড়, আমার দাসত্ব মেনে নে, হয়তো প্রাণটা বেঁচে যাবে। আরাফ দৃঢ় কণ্ঠে জবাব দিল, এটা কখনোই সম্ভব হবে না। আমরা স্বাধীন মানুষ, কোনো পিশাচের দাসত্ব করার জন্য জন্মায়নি। সালকারুস অট্টহাসিতে ফেটে পড়ল। সে হাসিতে চারপাশের গাছপালা পর্যন্ত কেঁপে উঠল। তাহলে মরতে প্রস্তুত হও। বলতে বলতে মমির শরীর থেকে গলগল করে বিষাক্ত কালো ধোঁয়া বের হতে শুরু করল। সে ধোঁয়া সাপের মতো এক এক দিকে ছড়িয়ে পড়তে লাগল। গ্রামে যে মানুষ বা প্রাণী এই ধোঁয়ার সংস্পর্শে ছিল, মুহূর্তের মধ্যে তাদের শরীর শুকিয়ে কাঠ হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। দেরি না করে আরাব চিৎকার করে সে প্রাচীন মিশরীয় মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্রের প্রথম শব্দ উচ্চারিত হতেই সালকারুস চমকে উঠল। সে যেন এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। তার কালো ধোঁয়ার গতি কমে এলো। ঠিক পরিকল্পনা মতো তিশা আর সিমরান আড়াল থেকে বেরিয়ে এলো। তারা দুজন আর আরাফ মিলে মমিকে মাঝখানে রেখে দুর্ভোজাকৃতি বা পিরামিডের মতো করে ৩ কোণায় দাঁড়াল। তিনজনে একই সুরে উচ্চস্বরে সে পবিত্র মন্ত্র পাঠ করতে লাগল। বাতাসে মন্ত্রের ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। সালকারুস যন্ত্রণায় ছটফট করতে শুরু করল। সে বারবার কালো জাদুর শক্তি দিয়ে আরাফদের আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু মন্ত্রের প্রভাবে তৈরি হওয়া এক অদৃশ্য সুরক্ষা বলয় তাকে প্রতিহত করে দিল। তার শক্তি দ্রুত নিঃশেষ হয়ে আসছিল। হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল। মেঘের বুক চিরে এক তীব্র আলোর ঝলকানি দেখা দিল। মমির শরীর দুমড়ে মুচড়ে যেতে লাগল, আর তার ভেতর থেকে লাল রঙের বিভৎস ছায়া ও পিশাচ আত্মা আর্তনাদ করতে করতে বেরিয়ে আসতে লাগল। মন্ত্রের টানে তার আর মমির শরীরে থাকতে পারছিল না। এই সুযোগে আরাফ ইশারা করতেই নীল আর রাজীব দৌড়ে এলো। তারা আগে থেকে প্রস্তুত ছিল দুর্বল হয়ে পড়া মমিটাকে। তারা দুজনে মিলে পাঁচাকোলা করে ধরল। মমিটা তখনও গুম গাচ্ছে। তারা প্রাণপণে দৌড়ে মমিটাকে টেনে নিয়ে গেল গ্রামের এক প্রান্তে, যেখানে আগে থেকে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আরাফ, তিশা, সিমরান মন্ত্র পড়তে পড়তে তাদের পিছু পিছু গেল। নীল আর রাজীব সর্বশক্তি দিয়ে সালকারুসকে সে আগুনের কুণ্ডলিতে ছুঁড়ে ফেলে দিল। আগুনের স্পর্শ পেতেই মমিটা বিকট এক চিৎকার করে উঠল, যা মানুষের কানে সহ্য করার মতো নয়। মনে হল হাজার হাজার আত্মা একসাথে কেঁদে উঠল। আগুনে লিলিহান শিখা মমিটাকে গ্রাস করে নিল। আকাশের কালো মেঘ কেটে গেল।
লাল রঙের পিশাচ আত্মাগুলো ধোঁয়ার মতো মিলে গেল শূন্যে। মুহূর্তের মধ্যে গ্রামের পরিবেশ শান্ত হয়ে এলো। রোদ উঠে ঝকঝক করছে। আরাফ আগুনের দিকে তাকিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলল। সে গ্রামবাসীদের উদ্দেশ্যে ঘোষণা করল, আজ থেকে তোমরা মুক্ত, এ অভিশাপ শেষ হয়েছে। পুরো শহর আর গ্রাম জুড়ে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ছড়িয়ে পড়ল। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে স্বজন হারানো শোক। তবে অন্ধকারের রাজত্ব শেষ হয়েছে, এটাই বড় কথা। বেশ কিছুদিন কেটে গেল। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আরাফ, নীলা, তিজা, সিমরান রাজীবকে তাদের বেশ দেশে ফেরানোর সব ব্যবস্থা করে দিল। এয়ারপোর্টে বিদায়বেলায় সবার চোখে জল। আরাফকে জড়িয়ে ধরে নীলা বলল, তোমাকে ধন্যবাদ বন্ধু, জীবন বাঁচানোর জন্য। আরাফ হাসল, ভালো থেকো তোমরা। তারা বিমানে উঠে বসল। ফেলে এলো এক দুঃস্বপ্নের স্মৃতি। দেশে ফিরে আবার সে পরিচিত পরিবেশ। বিকেলবেলা নীলা আর তিশা সেই নদীর ধারের বড় পাথরটার ওপরে বসে আছে, যেখানে তাদের বিচ্ছেদের কথা হয়েছিল। দুজনের পা পানিতে ডুবানো। নীল শক্ত করে তিশার হাত ধরে আছে, যেন আর কখনোই ছাড়বে না। তিশা নীলের কাঁধে মাথা রেখে বলল, জানো নীল, এমন একটা সময় যে আবার আমাদের জীবনে আসবে, আমরা বেঁচে ফিরব, তা আমি কখনোই ভাবিনি। আর কেউ আমাদের আলাদা করতে পারবে না নীল। নীল তিশার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, কখনোই না, সারা জীবন একসাথে থাকব। তারা দুজন নিশ্চিন্ত মনে বসে রইল, নদীর শান্ত জলের দিকে তাকিয়ে। কিন্তু তারা খেয়াল করল না বা দেখল না, দূরে কাছের আড়ালে দাঁড়িয়ে আছে এক অস্পষ্ট অবয়ব। অন্ধকারের সে ছায়া এখনও পুরোপুরি কাটেনি। সে অবয়বটির চোখ থেকে এখনও বিচ্ছুরিত হচ্ছে এক রহস্যময় লাল আলো, যেন নতুন কোনো গল্পের অপেক্ষায়। প্রিয় লিসেনার, কেমন লাগল লেখক আব্দুর রহমানের লেখা শেষের এই গল্পটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে মরিয়মপুরীর বড় গল্প নিয়ে। আসসালামু আলাইকুম। শেষে সবাই ভালো থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।